ক্লাস 10-এ আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জেনেছি। সেখানে পরমাণু মডেলে বলা ছিল যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার চারপাশে যে কোনো ব্যাসার্ধে বৃত্তপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে। এখানে থাকছে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে, এখানে থাকছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন এখানে আছে। তাই এখানে বিভিন্ন কক্ষপথে যে কোনো ব্যাসার্ধের বৃত্তপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে। তো এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো ছিল সেটাও আমরা জেনেছি ক্লাস 9-এ। ত্রুটিগুলোর প্রধানত দুটো ত্রুটি ছিল। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোনো চার্জড পার্টিকেল মানে কোনো আধানযুক্ত পার্টিকেলকে অন্য একটা চার্জ পার্টিকেল যদি প্রদক্ষিণ করে অনবরত, তাহলে কিন্তু তার সেই অনবরত শক্তি বিকিরণ করতে থাকবে। এখানে আমরা জানি নিউক্লিয়াস একটা চার্জ পার্টিকেল মানে পজিটিভ চার্জযুক্ত, আর একে প্রদক্ষিণ করছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এই কিন্তু ইলেকট্রনগুলো অনবরত তার শক্তি হারাবে। তো শক্তি যদি হারায় তার গতিশক্তি কমে যাবে, তার গতিশক্তি যদি হারায় মানে গতিশক্তি যদি কমে যায়, তাহলে তার বৃত্তাকার পথের কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু কমে যাবে। তার ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পেতে পেতে একসময় সেই নিউক্লিয়াসের মধ্যে ঝাঁপিয়ে পড়ার কথা। তাহলে এই ঘটনাটা যদি ঘটে, তাহলে কিন্তু আমরা পরমাণু মডেলের যে বাইরের অর্থাৎ নিউক্লিয়াসের বহির্ভূত অংশ যেটা অর্থাৎ ইলেকট্রনীয় যে গঠন, এটা কিন্তু পাওয়া উচিত নয়। এইভাবে ঝাঁপিয়ে পড়ার কথা। ইলেকট্রনটার গতিবেগ গতিশক্তি কমে যাবে, গতিশক্তি কমে গিয়ে তার বৃত্তাকার পথে ব্যাসার্ধ আস্তে আস্তে কমে যাবে এবং একসময় নিউক্লিয়াসের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ার কথা। যদি এই ঘটনাটা ঘটে, তাহলে পরমাণুর যে নিউক্লিয়াস বহির্ভূত অংশ অর্থাৎ ইলেকট্রনীয় গঠন সেটা কিন্তু পাওয়া সম্ভব হতো না। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এই ঘটনাটা ঘটেনি। তাহলে এই যে এইটার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না, এটা একটা ত্রুটি। আর একটা ত্রুটি সেটা হচ্ছে বর্ণালী। আমরা এখানে দেখলাম যে ইলেকট্রনটা অনবরত শক্তি বিকিরণ করতে থাকবে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে ঘুরতে সে শক্তি হারাবে এবং একটা নিয়মিত বা অনবরত শক্তি হ্রাস পাবে তার। তাহলে অনবরত শক্তি যদি হ্রাস পায়, তাহলে পরমাণুর থেকে যে বর্ণালীটা পাবো সেটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, তাই তো? নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় পরমাণুর বর্ণালী কিন্তু রেখা বর্ণালী। অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে একটা ধরা যাক এরকম একটা কালো, এখান থেকে আমরা শুরু হচ্ছি একটা লাল, আবার দেখা যাক এরকম একটা নীল, ঠিক আছে? তাহলে এই ধরনের বর্ণালী হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় পরমাণুর বর্ণালী কিন্তু রেখা বর্ণালী, অর্থাৎ এখানে একটা এদের দুটোর কালারের বর্ণালীর মাঝে একটা গ্যাপ থাকবে। এখানে যদি একটা লাল থাকে, এর পাশে যদি একটা নীল থাকে, তাহলে এর মাঝে একটা গ্যাপ থাকছে যেটা দুটোকে সেপারেট করে রেখেছে। তাহলে এখানে সেপারেশনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমরা রামধনুতে যেটা দেখি পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী, রামধনুতে এখানে দুটো বর্ণালীর মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকে না। কিন্তু আমরা যদি হাইড্রোজেনের বর্ণালী নিয়ে আলোচনা করি, হাইড্রোজেনে প্রধানত 4টে বর্ণালী দেখা যায়। তো 4টের মধ্যে ধরা যাক এখানে এটা হলুদ, লাল, ঠিক আছে? তো এর মাঝে কিন্তু একটা কালো দিয়ে দুটোকে সেপারেট করা যায়, মানে এই নীল আর লালকে একটা ব্ল্যাক স্পট দিয়ে দুটোকে আলাদা করা যায়। কিন্তু এই রামধনু বা অন্যান্য যে নিরবিচ্ছিন্ন বর্ণালী, সেখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না, মানে দুটো রঙের কোনো সেপারেশন থাকে না। তাহলে এইগুলো হচ্ছে যেখানে সেপারেশন থাকবে না সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু এটা হচ্ছে রেখা বর্ণালী। কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু বর্ণালী কিন্তু রেখা বর্ণালী, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করা যায় না। পরে বিজ্ঞানী নিলস বোর সেই পরমাণু মডেলে কিছু সংশোধন করলেন, রাদারফোর্ডের পরমাণু মডেলে সংশোধন করলেন। তিনি বললেন যে পরমাণুর যে ইলেকট্রনগুলো সেগুলো যে কোনো ব্যাসার্ধে মানে ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না, এটা নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। যে বৃত্তাকার পথের প্রদক্ষিণ করবে তার ব্যাসার্ধ এমন হবে যাতে ইলেকট্রন মানে প্রদক্ষিণরত যে ইলেকট্রন তার কৌণিক ভরবেগ হবে h/2π এর গুণিতক।
অর্থাৎ কৌণিক ভরবেগ বলতে বোঝায় যদি একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তাহলে একটা এর রেডিয়াস থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে, আর এর মান থাকবে। তাহলে এর ভর যদি এম হয় ইলেকট্রন, বেগ যদি ভি হয়, তাহলে এর কৌণিক ভরবেগ আমরা রৈখিক ভরবেগ সম্পর্কে জেনেছি এমভি, কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর। আর হচ্ছে এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই কৌণিক ভরবেগ এমভিআর, এই এমভিআর মান হবে h/2π এর গুণিতক। মানে আমি ধরে সাপোজ একটা এন ধরে নিচ্ছি, এন এর মান যেখানে এন সমান 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে এমভিআর ইকুয়াল টু NH/2π এই মানটা মেনে চলবে। সেই এমন ব্যাসার্ধ হবে যাতে এই কৌণিক ভরবেগ হবে h/2π এর সরল গুণিতক। এখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যার মান 6.627 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এখানে 34 দিলে 6.627 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান। তাহলে এইটা গেল বিজ্ঞানী বোরের প্রথম মত। এরপর তিনি বললেন যে ইলেকট্রন যখন কক্ষপথে প্রদক্ষিণ করে তখন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। ইলেকট্রনের শক্তি তার কক্ষপথের শক্তির সঙ্গে কিন্তু সমান হয়। অ্যাকচুয়ালি কক্ষপথের শক্তি বলতে ইলেকট্রনের শক্তিকে বোঝায়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা কিন্তু কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। তাহলে ইলেকট্রনের শক্তি আর কক্ষপথের শক্তি কিন্তু ধ্রুবক। ঠিক আছে, কক্ষপথ এই ধরনের কক্ষপথকে বলা সুস্থির কক্ষপথ, স্টেশনারি স্টেট। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি শক্তি শোষণ বা বর্জন যদি না করে তাহলে ইলেকট্রনের শক্তি হ্রাস পাবে না। শক্তি না হ্রাস পেলে তার গতিশক্তির হ্রাস পাবে না। গতিশক্তি হ্রাস না পেলে কিন্তু তার ওই যে কক্ষপথের ব্যাসার্ধ সেটাও কিন্তু একই থাকবে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিটা ছিল সেটা এখানে তিনি একটু সংশোধন করলেন যে ইলেকট্রন যখন কক্ষপথে প্রদক্ষিণ করে তখন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। ঠিক আছে, এরপর তিনি বললেন যে ইলেকট্রনগুলো যখন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় সেটা বাহ্যিক কোনো শক্তি শোষণ করে। এটা ধর এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ। ঠিক আছে, তো কে কক্ষপথে এখান থেকে যখন এখানে যাবে তখন উচ্চ শক্তি স্তরে যেহেতু যাচ্ছে তখন সে শক্তি গ্রহণ করবে। আবার যখন এখান থেকে এর কক্ষপথ থেকে কেউ যদি কে কক্ষপথে আসে তখন উচ্চ লেভেল থেকে লোয়ার লেভেলে এলে তখন তাকে শক্তি বিকিরণ করতে হবে। তাহলে শক্তি এই যে গ্রহণ বা বর্জন সেটা কিন্তু তরঙ্গের আকারে হয়ে থাকে। ঠিক আছে, তরঙ্গের আকারে যখন শক্তি বিকিরণ বা শোষণ হচ্ছে তখন এই দুটো কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য, ধরা যাক এইটার কক্ষপথের শক্তি হচ্ছে E1, এই কক্ষপথের শক্তি E2। এই কক্ষপথের শক্তির যে ডিফারেন্স মানে E2 - E1 এটা কিন্তু শক্তি যে বিকিরণ সেই বিকিরণে মানে কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়। আবার বলছি এখানে এই দুটো কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য যেটা ডেল্টা ই দিয়ে প্রকাশ করছি E2 - E1 সেটা যে বিকিরিত শক্তির সঙ্গে মানে কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়। এটা নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এবার এটা যদি সমান করতে চাই আমরা ডেল ইকুয়াল টু এইচ নিউ, যেটা দেখা যায় এটা এইচটা একটা ধ্রুবক। এইচটা আমরা আগেই জানলাম, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে ডেল ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এই দুটো শক্তি লেভেলের মাঝখানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে না। আমরা যেমন দুটো একটা সিঁড়ি দিয়ে এটা ধরা যাক একটা সিঁড়ি, তারপর আমরা পা দিতে গেলে পরবর্তী সিঁড়িতে পা দিতে হয়, মাঝখানে কিন্তু পা দিয়ে আমার পরবর্তী সিঁড়িতে যেতে পারবো না। তেমনই ইলেকট্রন একটা লেভেল থেকে অন্য লেভেলে যেতে পারে, সেটা শক্তি শোষণ বা বর্জন করে। শক্তি কিন্তু শোষণ বা বর্জন সেটা কিন্তু তরঙ্গের আকারেই হয়ে থাকে। এরপর বিজ্ঞানী যে বোরের স্বীকার্যগুলো ছিল পরমাণু মডেলে সেখানেও কিন্তু ত্রুটি দেখা গেল। এখানে দেখা গেল যে এই তত্ত্বের সাহায্যে মানে বোরের তত্ত্বের সাহায্যে কিন্তু হাইড্রোজেন বা সম ইলেকট্রনযুক্ত মানে হাইড্রোজেনের ইলেকট্রন একটাই কোনো আয়ন, যেমন ধরা যাক হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস
এর একটা আয়ন যেটার একটি মাত্র ইলেকট্রন, বা লিথিয়াম 2+, বা বেরিলিয়াম 3+, এগুলো কিন্তু সবাই সম ইলেকট্রন, মানে হাইড্রোজেন ইলেকট্রন যুক্ত, মানে সবাই কিন্তু একটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই ধরনের আয়ন বা এই পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়, অন্য কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে কিন্তু রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে বোরের পরমাণু মডেল থেকে শুধুমাত্র একটা ইলেকট্রন যুক্ত কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। তারপর বোরের পরমাণু মডেল যেটা, সেটা ছিল দ্বিমাত্রিক, কিন্তু পরমাণু মডেল আমরা জানি আসলে ত্রিমাত্রিক, যেটা বোরের পরমাণু মডেলের একটা ত্রুটি। তারপর পরমাণুর যে রেখা বর্ণালী, সেটাকে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠাই, তাহলে সেই বর্ণালীটা সেটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যায়, যেটাকে ফাইন স্ট্রাকচার বলা হয়। সেই ফাইন স্ট্রাকচার বা সূক্ষ্ম গঠন সেটা কিন্তু বোরের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করা যায় না, এটা একটা ত্রুটি। তারপর জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট। জিম্যান এফেক্ট হচ্ছে কোনো পরমাণুর মানে রেখা বর্ণালীকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠানো হয়, তাহলে কিন্তু সেই তার সূক্ষ্ম গঠন, মানে সেই বর্ণালীটা আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যায়, যেটাকে বলা হয় জিম্যান এফেক্ট। আর স্টার্ক এফেক্ট হচ্ছে ওই একই ঘটনা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে পাঠাবো। ঠিক আছে, পরমাণুর রেখা বর্ণালীকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে পাঠাই, তখন সেই রেখা বর্ণালীও কিন্তু সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যায়, যেটা বলা হয় স্টার্ক এফেক্ট। তাহলে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট, এই দুটো এফেক্ট কিন্তু পরমাণু মানে বোরের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করা যায় না। এছাড়াও হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, সেটাও কিন্তু এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। অনিশ্চয়তা নীতি আমরা পরে পড়ব। অনিশ্চয়তা নীতিতে বলা যাচ্ছে যে ইলেকট্রন বা ওই মানে ওই ধরনের কোনো আলোর বেগে গতিশীল, মানে খুব ক্ষুদ্র ভর এবং তীব্র গতিবেগ সম্পন্ন কোনো কণা তার একই সঙ্গে একটা নির্দিষ্ট মুহূর্তে তার মানে ভরবেগ এবং তার অবস্থান, এই দুটো একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বোরের পরমাণু মডেলের ত্রুটি। এরপর এলেন বিজ্ঞানী সোমারফেল্ড। বিজ্ঞানী সোমারফেল্ডের মতে যে পরমাণুর যে কক্ষপথ, সেটা কিন্তু শুধুমাত্র বৃত্তাকার হতে পারে না, সেটা উপবৃত্তাকার হতে পারে। ঠিক আছে, তাহলে বোরের পরমাণু মডেলটা কী ছিল, যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে। প্রথমে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে কোনো ব্যাসার্ধের বৃত্তপথে প্রদক্ষিণ করতে পারে, সেটাকে সংশোধন করে বিজ্ঞানী বোর বললেন যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে প্রদক্ষিণ করে, যার মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধের মান এমন হবে যাতে কৌণিক ভরবেগ, মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর সরল গুণিত। এরপর বিজ্ঞানী সোমারফেল্ড বললেন যে যে কোনো মানে বৃত্তাকার পথ শুধু নয়, সেই সঙ্গে উপবৃত্তাকার পথেও কিন্তু মানে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করতে পারে, যার ফোকাসে সেই উপবৃত্তাকার বৃত্তাকার কক্ষপথের ফোকাসে থাকে নিউক্লিয়াস। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ যদি এরকম হয়, তাহলে এর ফোকাসে থাকবে নিউক্লিয়াসটা। তাহলে উপবৃত্তাকার কক্ষপথের আমরা দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে মেজর বা পরাক্ষ, এটা উপাক্ষ মাইনর অ্যাক্সিস। এটাকে বি, এটাকে এ ধরলাম। ইনি বললেন যে b/a অর্থাৎ মাইনর অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস, এই মানটা হবে l+1/n। আমরা এই l আর n এর মান আমরা আসছি, তখন আমরা আরেকটু ভালো করে ব্যাখ্যা করবো। তাহলে এইটুকু আগে জেনে রাখলাম। এরপর আমরা এই মতবাদটা নিয়ে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো জানার পর আমরা এইটা আরও ভালোভাবে ব্যাখ্যা দেবো। ঠিক আছে, তাহলে b/a = l+1/n। এখানে এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এইগুলো সম্পর্কে আমরা আসছি। এরপর আমরা আসছি কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারস, একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়, যে সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। আবার বলছে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য কিছু সংখ্যার প্রয়োজন হয়, যে সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা।
এখানে কোয়ান্টাম সংখ্যা মোট 4টি কোয়ান্টাম সংখ্যা আছে। ফার্স্ট কোয়ান্টাম সংখ্যা যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ছোট হাতে এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো এটা আমরা আগেই জেনেছি যে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে, ইলেকট্রনের কক্ষপথ বোঝাতে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। কোন কক্ষপথ বলতে আমরা কে, এল, এম, এন এইসব কক্ষপথের কথা জেনেছি। ঠিক আছে, তাহলে কোন কক্ষপথে ঘুরছে সেটা জানার জন্য আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। তাহলে এখানে ধরা যাক নিউক্লিয়াস আছে, একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে। ধরা যাক এটা কে কক্ষপথ, এটা এল, এটা এম। তাহলে কে কক্ষপথ মানে ফার্স্ট কক্ষপথ, এখানে n = 1, এখানে n = 2, n = 3। ঠিক আছে, তাহলে এই n = 2 মানে আমরা বুঝে নেব সে 2 নম্বর কক্ষপথে আছে, অর্থাৎ সে এল কক্ষপথে আছে। n = 3 মানে সে 3 নম্বর কক্ষপথে আছে, অর্থাৎ সে এম কক্ষপথে আছে। যদি কারো n = 4 হয় তাহলে সে n মানে চতুর্থ কক্ষপথে আছে, কে, এল, এম, এন 4 নম্বর কক্ষপথে আছে। তাহলে এই n এর মান থেকে আমরা বুঝতে পারি যে সে কোন কক্ষপথে আছে। ঠিক আছে, এটা আমরা আগেই জেনেছি, এটা তেমন কিছু ব্যাপার নয়। এরপর দ্বিতীয় যে কোয়ান্টাম নম্বর সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নম্বর বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এটাকে অ্যাজিমুথাল বলা হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে ছোট হাতে এল দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা একটু আগেই বোরের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো দেখলাম, সেখানে বললাম যে পরমাণুর রেখা বর্ণালীকে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠানো হয় তাহলে পরমাণুর রেখা বর্ণালী আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যায়, যেটাকে ফাইন স্ট্রাকচার বলা হয়, সূক্ষ্ম গঠন বলা হয়। সেই ফাইন স্ট্রাকচার কিন্তু বিজ্ঞানী বোর ব্যাখ্যা দিতে পারেননি। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা কেন ঘটলো, পরমাণু রেখা বর্ণালীটা আরও সূক্ষ্ম গঠনে কেন বিভাজিত হলো? তো আমরা সোমারফিল্ডের মতবাদ অনুযায়ী দেখলাম পরমাণুর যে কক্ষপথ সেটা উপবৃত্তাকার হতে পারে। ঠিক আছে, তো যদি এরকম উপবৃত্তাকার কক্ষপথ হয়, ধরা যাক এই কক্ষপথ উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে, তাহলে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনটা কখনো নিউক্লিয়াসের কাছে আসে, কখনো দূরে যায়। যদি এখানে ইলেকট্রন থাকে তাহলে এখানে ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা অনেক দূরে অবস্থান করবে। যদি আবার এখানে চলে আসে ইলেকট্রনটা অনেক কাছে চলে আসবে। তাহলে কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। তাহলে কখনো মানে যখন দূরে যাচ্ছে তখন নিউক্লিয়াস দ্বারা মানে খুব আকর্ষণ বলটা কম হবে, যখন কাছে আসে তখন ইলেকট্রনের আকর্ষণ বলটা অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে এভাবে দূরে কাছে আস্তে আস্তে তার গতিবেগ বা গতিশক্তিরও হ্রাস বৃদ্ধি হয়। আবার আমরা আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ সেখানে আমরা জেনেছি যে আলোর বেগে কোনো কণা যখন ঘূর্ণায়মান হয় তখন তার গতিশক্তির সঙ্গে তার ভরেরও হ্রাস বৃদ্ধি হয়। তাহলে এই রকম ভরের হ্রাস বৃদ্ধি এবং গতিশক্তির হ্রাস বৃদ্ধি এই দুটো ক্রিয়ার ফলে তার সেটা কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথের যে মুখ্য কক্ষ বা যেটাকে বলছি আমরা মেজর অ্যাক্সিস, সেই মেজর অ্যাক্সিসটা কিন্তু অনবরত তার মানে দিক পরিবর্তন করতে থাকে। ঠিক আছে, তাহলে কী বললাম, গতিবেগ মানে গতিশক্তির হ্রাস বৃদ্ধি এবং ভরের হ্রাস বৃদ্ধি এই দুটো ক্রিয়ার ফলে উপবৃত্তাকার কক্ষপথের যে মেজর অ্যাক্সিসটা সেটা কিন্তু অনবরত তার দিক পরিবর্তন করতে থাকে। যেমন যদি দিক পরিবর্তন করতে থাকে, যদি এরকম হয় এইরকম অনবরত এই কক্ষপথটা মানে মেজর অ্যাক্সিসটা কিন্তু অনবরত তার দিক পরিবর্তন করতে থাকছে। মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসটা একই আছে, কিন্তু মেজর অ্যাক্সিসটা মানে অর্থাৎ তোর যে পরাক্ষ সেটা কিন্তু অনবরত দিক পরিবর্তন করতে থাকে। ঠিক আছে, দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার তলেরও পার্থক্য হয়। ঠিক আছে, মানে বিভিন্ন তলে সে ঘূর্ণায়মান হচ্ছে। এইরকম ইলেকট্রনের যে সরণ সেটাকে বলা হচ্ছে অপসরণ বলা হয়। তাহলে এই অপসরণের ফলে কিন্তু ইলেকট্রনের সঙ্গে সেই তার কক্ষপথেরও কিন্তু শক্তির হ্রাস বৃদ্ধি হচ্ছে বা তারতম্য হচ্ছে। তাহলে এই ইলেকট্রন তথা
তার কক্ষপথের যে হ্রাস বৃদ্ধি, শক্তির হ্রাস বৃদ্ধি, তার জন্যই কিন্তু যে ফাইন স্ট্রাকচার মানে ওই রেখা বর্ণালীটা আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যাচ্ছে এই কক্ষপথের শক্তির হ্রাস বৃদ্ধির জন্য। একটি কক্ষপথ বিভিন্ন তলে আবর্তিত হতে পারছে, তার ফলে তার ইলেকট্রনিক শক্তির সঙ্গে তার কক্ষপথের শক্তির হ্রাস বৃদ্ধি হচ্ছে। আর কক্ষপথের শক্তির হ্রাস বৃদ্ধির ফলেই কিন্তু ওই ইলেকট্রনের যে এই রেখা বর্ণালীর যে সূক্ষ্ম গঠন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা পেলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। এল একটা কোনো কক্ষপথ, এইখান থেকে আমরা পাচ্ছি উপকক্ষের ধারণাটা। যেহেতু মানে পরমাণুর রেখা বর্ণালীটা সূক্ষ্ম গঠনে বিভাজিত হচ্ছে, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি পরমাণুর যে কক্ষপথ সেটা কিন্তু আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত, যেটা আমরা উপকক্ষ বলে চিহ্নিত করি, উপকক্ষে বিভাজিত কক্ষগুলো। তাহলে এই উপকক্ষ কোন উপকক্ষে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি এল এর মান থেকে। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আমরা কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এল এর মানটা কীরকম? এল এর মান একটা কক্ষপথের যতগুলো মানে যত নম্বর কক্ষপথ তার কিন্তু ততগুলি উপকক্ষ থাকবে। অর্থাৎ 1 নম্বর কক্ষপথ যদি হয় তার একটাই উপকক্ষ, 2 নম্বর কক্ষপথ হলে তার 2টো উপকক্ষ থাকবে, 3 নম্বর কক্ষপথ হলে তার 3টে উপকক্ষ থাকবে। ঠিক আছে, তাহলে n সমান যদি 1 হয় তাহলে এল এর একটি মান অর্থাৎ একটা তার উপকক্ষ থাকবে। n সমান যদি 2 হয় তাহলে এল এর 2টি মান থাকবে, অর্থাৎ n যদি 2 হয় অর্থাৎ 2 নম্বর কক্ষপথ হলে তার 2টো উপকক্ষ থাকবে, 2টি মান থাকবে। সেই মানগুলো আমরা পরে আসছি। n সমান 3 হলে এল এর 3টি মান অর্থাৎ তার 3টে উপকক্ষ থাকবে, মানে 3টে, এটা মানে হচ্ছে 3টে উপকক্ষ। তার মানে যত নম্বর কক্ষ তার ততগুলি কিন্তু উপকক্ষ থাকছে। ঠিক আছে, তাহলে এল এর বিস্তারটা কীরকম? এল এর বিস্তার হচ্ছে এল এর বিস্তার 0 to n-1, এল এর বিস্তার 0 থেকে n-1। তাহলে 2 নম্বর কক্ষ অর্থাৎ n সমান 2 হলে, 2 নম্বর কক্ষপথ n সমান 2 হলে এল এর বিস্তার কীরকম হবে? এল এর বিস্তার 0 থেকে আমরা বললাম n-1, n এর মান 2, তাহলে n এর মান 2 হলে 2 - 1 মানে 1। তাহলে 0 আর 1-এর মধ্যে মানে পূর্ণ সংখ্যা, সেগুলো 0 সমেত পূর্ণ সংখ্যা শুধুমাত্র 0 আর 1। ঠিক আছে, 0 সহ 0 আর 1 মানগুলো হচ্ছে 0 আর 1। তাহলে এল এর মান যে বলছিলাম 2টো মান, n সমান 2 হলে এলে 2টো মান, সেই মানগুলো কি 0 আর 1। ঠিক আছে, এবার এই 0, 1 এইগুলোকে কিন্তু আমরা কিছু ইংরাজি হরফ দিয়ে প্রকাশ করি। এটা বর্ণালীগুলোর যে ইংরাজি নাম, বর্ণমালার ইংরাজি নাম, সেই ইংরাজি মানে বর্ণালীগুলোর ইংরাজি নামের প্রথম অক্ষর দিয়ে ব্যবহার করা হয়। যদি এল সমান 0 হয়, এল সমান 0, সেটাকে বলা হয় এস, ছোট হাতের এস উপকক্ষ। এসটা এসেছে শার্প অর্থাৎ তীক্ষ্ণ বর্ণালী। এল সমান যদি 1 হয় সেটা হচ্ছে পি উপকক্ষ হবে। পি মানে পিটা এসেছে প্রিন্সিপাল অর্থাৎ মুখ্য বর্ণালী থেকে, প্রিন্সিপাল। এল সমান যদি 2 হয় সেটা হচ্ছে ডি উপকক্ষ, ডিফিউজ, পরিব্যাপ্ত, ডিফিউজ। এল সমান যদি 3 হয় সেটা এফ উপকক্ষ, যেটাকে ফান্ডামেন্টাল। ঠিক আছে, তাহলে এই রকম এল সমান 0, 1, 2, 3 রকম হতে পারে। সেই অনুযায়ী উপকক্ষগুলোর মান এল সমান 0 হলে এস, এল সমান 1 হলে পি, এল সমান 2 হলে ডি, এল সমান 3 হলে এফ, এরকম। তাহলে এইগুলো এসেছে এই ইংরাজি মানে এই বিভিন্ন যে বর্ণালী আছে তাদের ইংরাজি প্রথম অক্ষরগুলো নিয়ে, শার্প থেকে এস, প্রিন্সিপাল থেকে পি, ডিফিউজ থেকে পি ডি, ফান্ডামেন্টাল থেকে এফ। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম যে n সমান 2 হলে এল এর 2টো মানগুলো কি এটা এল এর বিস্তারটা 0 থেকে 1 পর্যন্ত, আর এটা হচ্ছে মানগুলো হচ্ছে 0 আর 1। ঠিক আছে, 0 আর 1-এর মধ্যে মানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে 0 আর 1। তাহলে 0 মানে কিন্তু সেটা এল সমান 0 হলে বললাম সেটা হচ্ছে এস,
এস, আর এল সমান 1 হলে সেটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এই 1 হলে সেটা পি উপকক্ষ। ঠিক আছে, এল সমান 0 হলে এস, আর 1 হলে পি। তাহলে 2 নম্বর এন সমান 2 মানে 2 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষের দুটো উপকক্ষ আছে, কে কি আছে, এস আছে আর পি আছে। সেটাকে আমরা কীভাবে লিখবো, 2টাকে সামনে দেবো, 2s আর 2p। তাহলে 2 নম্বর কক্ষের আমরা দুটো উপকক্ষ পি পেলাম, সেটা হচ্ছে 2s পেলাম আর 2p পেলাম, এস আর পি। কারণ 2 নম্বর কক্ষের এল এর মান দুটো, 0 আর 1, অর্থাৎ এস হবে আর পি হবে। যদি 3 নম্বর কক্ষ হয়, 3 নম্বর কক্ষপথ হলে এন সমান 3, এন সমান 3 হলে এল সমান 0 থেকে বিস্তার 2, বিস্তার মানগুলো কী হবে, 0, 1 আর 2। 0 মানে এস, এটা পি, 1 মানে পি আর 2 মানে ডি। তাহলে কী কী মান হবে, 3s, এটা 3p আর 3d। তাহলে 3 নম্বর কক্ষে 3টে উপকক্ষ আছে, 3s, 3p, 3d। ঠিক আছে, তাহলে এই এস, ই, ডি এগুলো কিন্তু আকার বিভিন্ন রকম হবে। তার উপকক্ষের যে আকারগুলো সেটা কিন্তু আমরা এই এর মান থেকে আমরা উপকক্ষের আকার চিহ্নিত মানে নির্ণয় করতে পারি, সেটা আমরা আসবো পরে। তাহলে এই গেল অ্যাজিমিটার কোয়ান্টাম নাম্বার। এরপর আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 3 নম্বর। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে ছোটদের এম দিয়ে প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল থেকে, পরমাণু মডেলে যে দুটি ছিল দেখলাম, শুনে এলাম, সেখানে ছিল একটা বললাম জিম্যান এফেক্ট বা জিম্যান ক্রিয়া। জিম্যান এফেক্ট বলতে বোঝায় যে কোনো পরমাণুর রেখা বর্ণালীকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠানো হয়, তাহলে পরমাণুর রেখা বর্ণালী আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়ে যায়, যেটাকে বলা জিম্যান এফেক্ট। তাহলে এই যে চুম্বকীয় কক্ষের মধ্যে পাঠানো হলো, তার ফলে তার রেখা বর্ণালী বিভাজিত হলো। কেন হলো, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে পরমাণুর যে কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ, সেটার মেজর অ্যাক্সিসটা অনবরত দিক পরিবর্তন করছে, এবং একটা কক্ষপথের যে উপকক্ষগুলো সেগুলো কিন্তু বিভিন্ন ত্রিমাত্রিক অঞ্চলে মানে বিন্যস্ত থাকে। ঠিক আছে, 2 নম্বর কক্ষে যে দুটো উপকক্ষ আছে, 2s, 2p, সেটা কিন্তু দুটো বিভিন্ন তলে কিন্তু অবস্থিত হতে পারে, বিভিন্ন ত্রিমাত্রিক তলে বিন্যস্ত থাকতে পারে। 3 নম্বর কক্ষপথে যে 3টে উপকক্ষ দেখলাম, 3s, 3p, 3d, তাহলে সেই 3টে উপকক্ষ কিন্তু 3টে আলাদা তলে থাকতে পারে। ঠিক আছে, ত্রিমাত্রিক তলে বিন্যস্ত থাকতে পারে। তাহলে এই ত্রিমাত্রিক মানে বিভিন্ন তলে থাকার জন্য তাদের কিন্তু শক্তির তারতম্য হয়। কারণ একটা ইলেকট্রন সে যখন তার চারপাশে ঘুরছে, আমরা জানি ইলেকট্রন যখন নিজের এটা ধরা যাক একটা ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু পৃথিবীর মতো। পৃথিবী যেমন নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে ঘুরছে, ইলেকট্রনগুলো কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘুরছে। এই নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সে ইয়েকে ওই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। এটা ধরা যাক এটা ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে, ইলেকট্রনগুলো নিজের চারপাশে ঘুরছে, ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, যখন ইলেকট্রনগুলো নিজের চারপাশে ঘুরছে, তখন এর চারপাশে একটা অলরেডি চুম্বকের সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো তার নিজের ঘূর্ণনের জন্য তার চারপাশে একটা চুম্বকের সৃষ্টি করে, তাহলে অলরেডি তার চারপাশে একটা চুম্বকক্ষেত্রের অস্তিত্ব আছে। এবার সেই রেখা বর্ণালীটাকে যখন আমরা চুম্বকক্ষেত্রের মধ্যে পাঠাচ্ছি, তাহলে এই চুম্বকক্ষেত্র আর ওই চুম্বকক্ষেত্রের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যাবে, তাই তো? এর দ্বারা ও প্রভাবিত হবে, এই চুম্বকক্ষেত্র আর একটা চুম্বকক্ষেত্রের মধ্যে পাঠাচ্ছি, তাহলে তার দ্বারা প্রভাবিত হবে। ঠিক আছে, তাহলে এইদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া, এই দুটো চুম্বকক্ষেত্রের মধ্যে পারস্পরিক ক্রিয়ার জন্য কিন্তু তাদের ওই সূক্ষ্ম গঠনটা মানে পরমাণুর রেখা বর্ণালীটা কিন্তু আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত হয়। তাহলে এই জিম্যান এফেক্টকে ব্যাখ্যা করার জন্যই কিন্তু এসেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা এম দিয়ে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এই যে উপকক্ষগুলো যে বিভিন্ন ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত থাকে, সেই ত্রিমাত্রিক অঞ্চলকে বলা হয় কক্ষক বা অরবাইটাল। তাহলে প্রথমে পেলাম কক্ষ, সেটাকে আরও সূক্ষ্ম গঠনে বিভাজিত করলাম, আমরা পেলাম উপকক্ষ, উপকক্ষকে আবার আরও ছোট করে পেলাম অরবাইটাল বা কক্ষক। ঠিক আছে, তাহলে এম এর মান থেকে আমরা বুঝতে পারি কক্ষকের সংখ্যা, কক্ষক অরবাইটাল, এটা হচ্ছে অরবাইটাল।
প্রথম পেলাম অরবিট, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিট মানে কক্ষ কক্ষ, তারপর সেটা সাব অরবিট যেটা এল এর মান থেকে অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে পাই, আর এম এর মান থেকে আমরা পেলাম কক্ষক বা অরবাইটাল। ঠিক আছে, তাহলে এই এম এর মানটা কি? এম এর মানটা হচ্ছে 12+1। ঠিক আছে, এম এর মানটা হচ্ছে 12+1। আর এম এর বিস্তার হতে পারে -L থেকে +L। এম এর বিস্তার হচ্ছে -L থেকে +L, আর এম এর মান বলতে সেটা 12+1। ঠিক আছে, তাহলে এবার যদি বলে n সমান যদি 2 অর্থাৎ 2 নম্বর কক্ষপথ যদি হয়, তা 2 নম্বর কক্ষের আমরা পেলাম 2s আর 2p, দুটো উপকক্ষ আছে, তাই তো? 2 নম্বর কক্ষের দুটো উপকক্ষ আছে, সেটা হচ্ছে 2s আর 2p। এবার 2s এর কটা কক্ষক আর মানে s এর কটা কক্ষক আর p এর কটা কক্ষক আমরা জানবো, সেটা পাবো m এর মান থেকে। তাহলে s এর ক্ষেত্রে এই যে 2sটা বলছি, s এর ক্ষেত্রে l কত হয়? আমরা জানি s এর ক্ষেত্রে l সমান 0 হয়, তাই তো? l 0 হলে তবেই সেটা s বলি, তাই তো? তাহলে এক্ষেত্রে m কি হবে? আমি যদি এই ফর্মুলায় বসাই, l এর মান যদি 0 হয় তাহলে m এর মান একটাই মান থাকবে, একটি মান থাকবে, m এর একটা মান। ঠিক আছে, সেই মানটা কি? এখানে সেই মানটা আমরা m এর বিস্তার থেকে পাবো -L থেকে +L ইনক্লুডিং 0 সমেত। ঠিক আছে, তাহলে এখানে এই যে m এর একটা মান আছে, l যদি 0 হয় তাহলে m সমান 1 হবে। m সমান 1 বলতে m এর একটা মান, সেই মানটা কি? সেই মানটা পাবো বিস্তার থেকে -L থেকে +L ইনক্লুডিং 0, অর্থাৎ একটা মান, সেই মানটা হচ্ছে m এর মান 0, সেই মানটা হচ্ছে 0। তাহলে l যদি 0 হয় m এর মানও 0 হবে। টুপির ক্ষেত্রে দেখি, এই যে টুপি বলেছে, টুপির ক্ষেত্রে l সমান কি? l সমান 1, তাই তো? তাহলে l সমান যদি 1 হয় তাহলে m সমান কি হবে? m সমান 3। এখানে l এর মান 1 যদি বসাই, এখানে l এর মান 1 বসালে m সমান হবে 3, 12+1, মানে 3টে মান আছে, 3টি মান। তাতে এই 3টি মানের বিস্তার কীরকম হবে? আমরা দেখলাম m এর বিস্তার -L থেকে +L, এখানে l এর মান 1, তাই তো? তাহলে m এর বিস্তার -1 থেকে +1, তাই তো? যেহেতু l এর মান 1, তাই -L থেকে +L বিস্তার দেখলাম -1 থেকে +1 ইনক্লুডিং 0। তাহলে মানগুলো কি? মানগুলো হচ্ছে -1, 0, +1, -1, 0 আর +1। ঠিক আছে, 3টে মান, অর্থাৎ এই 3টে মানের জন্য কিন্তু 3টে কক্ষক থাকবে, 3টে কক্ষক। তাহলে 2pর 3টে কক্ষক, 2p না 3p, মানে যে কোনো p উপকক্ষ মানে তার 3টে কক্ষক হবে। s হলে l0 মানে m এর একটা মান, m এর মানটা কি? 0, অর্থাৎ এর একটাই কক্ষক হবে। তাহলে s এর ক্ষেত্রে একটা কক্ষক, p এর ক্ষেত্রে 3টে কক্ষক। ঠিক আছে, এরপর d এ দেখবো, d এর ক্ষেত্রে তার 5টা হবে, কারণ d এর ক্ষেত্রে l এর মান 2 হবে, l এর মান 2 হলে এখানে 2 বসালে m এর মান 5 পেয়ে যাবে। তাহলে m এর মান যতগুলো থাকবে তার কিন্তু ততগুলো কক্ষক থাকবে। ঠিক আছে, এবার মানগুলো আলাদা হবে। d সমান d ক্ষেত্রে যেহেতু 2 হচ্ছে l এর মান, তাহলে -2 থেকে +2, মানগুলো কি? -2, -1, 0, +1, +2। ঠিক আছে, এবার এই যে এদের বিস্তার মানে বিন্যস্ত থাকবে কীভাবে? ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যাসটা কীভাবে? এই -1 হচ্ছে, +1 হচ্ছে, এগুলো কিন্তু একটা প্লাস বলতে বোঝায় চুম্বক ক্ষেত্রের দিকে, আর মাইনাস বলতে বোঝায় চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে। অর্থাৎ আমি যদি এটাকে নিউট্রাল ধরি, 0 ধরি, আমি যদি ডি এর ক্ষেত্রে দেখাই, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা যদি 0 হয় এটা +1, +2, এটা -1, এটা -2। তাহলে প্লাসগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে বোঝাচ্ছে, আর মাইনাসগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের বিপরীতে বোঝাচ্ছে। এটা হচ্ছে ডি উপকক্ষের ক্ষেত্রে, ডি উপকক্ষ, তাই তো? ডি উপকক্ষের ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল সমান কি? এল সমান 2 হয়,
ঠিক আছে। এম সমান 2 হলে এম সমান কী হবে, এম এর মান আমরা জানো 12 + 1, এম এর 5টা মান, সেই মানগুলো কী কী, বিস্তারটা কি, বিস্তার থেকে পেয়ে যাবো, বিস্তার -2 থেকে +2, মাইনাসের থেকে প্লাস এল পর্যন্ত বিস্তার এম এর, এটা কী কী মান, -2, তারপর হচ্ছে -1, 0, +1, +2, এই মানগুলি আমরা লিখেছি। ডি এর ক্ষেত্রে এল সমান 2, এল সমান 2 হলে এম এর 5টা মান থাকবে, সেই 12 + 1 ফর্মুলা থেকে 5টা মান, সেই 5টা মানের বিস্তারটা কীরকম হবে, -L থেকে +L, আমরা জানি এম এর বিস্তার -2 থেকে +2, আর মানগুলো হবে -2, -1, 0, +1, +2। তাহলে মাইনাসগুলো বোঝাচ্ছে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে, আর প্লাসগুলো বোঝাচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে। এই হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা আসবো একটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একটা কোয়ান্টাম সংখ্যা লাস্ট স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একটা ইলেকট্রন আমরা জানো দেখি মানে নিজের চারিদিকে ঘুরতে, মানে নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে সে কিন্তু নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তাই তো। তাহলে সেই এই যে নিজের চারপাশে ঘুরছে, অর্থাৎ নিজের অক্ষের চারপাশে ঘুরছে, এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, আবার বিপরীত দিকেও হতে পারে। তাহলে এই কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে। তাহলে এরকম একটা যদি ইলেকট্রন হয় এই অক্ষের চারপাশে, এইভাবে ঘুরতে পারে ঘড়ি কাঁটার দিকে, আবার এখন যদি নিউক্লিয়াস হয় এরকমভাবে ঘুরতে পারে, ঠিক আছে। এটা ঘড়ি কাঁটার দিকে হচ্ছে, এটা বিপরীত অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লক, এটা ক্লকওয়াইজ, এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে এই ঘূর্ণনটাকে বোঝানোর জন্য কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার ব্যবহার করা হয়, সে কোন দিকে ঘুরছে। এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার এটাকে ছোট হাতে এস দিয়ে প্রকাশ করা হয়। এসের দুটো মান আছে, একটা +1/2 আর একটা -1/2, মানে দুটো সাইন দিয়ে প্রকাশ করা হয়। এইটা যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর এইটা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এটা হবে ঘড়ি কাঁটার দিকে। অর্থাৎ একটি ইলেকট্রনের একটাই মানই থাকবে, সেটা হচ্ছে প্লাস অথবা মাইনাস, আমি যে কোনো একটা প্রকাশ করতে পারি। সেটা অ্যান্টি ক্লকওয়াইজটাকে +1/2 বা -1/2 দিয়ে প্রকাশ করতে পারি, আবার ক্লকওয়াইজটাকে আমরা +-1/2 দিয়ে প্রকাশ করতে পারি। যদি ক্লকওয়াইজটা +1/2 দিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটা -1/2 হবে, আর যদি এইটাকে প্লাস দিয়ে প্রকাশ করি তাহলে এটা -1/2 দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এই হলো এই 4টে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা একটা ইলেকট্রনের প্রকৃত অবস্থান কিন্তু জানতে পারি। এবার আমরা কিছু সূত্র জানবো, সূত্রের পর আমরা ইলেকট্রন বিন্যাস জানবো। প্রথম আসছে, আচ্ছা একটু আগে যে এটা বলছিলাম ওই সোমারফেল্ডের মতবাদ, ওখানে একটু বাকি রয়ে গিয়েছিলো, বললাম কোয়ান্টাম নাম্বারগুলো বলার পর বলবো। ওখানে বলেছিলাম v/a = L + 1/n। তাহলে এল আমরা জেনে গেছি, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার n সমান 2 যদি হয়, বা আমি 3 ধর, একটু বেশি ধরছি 3, n সমান 3 হলে এল সমান কী হবে, 0, 1 আর 2, কারণ এলের বিস্তার সেই 0 থেকে n-1, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত এলের বিস্তার, একই মান 0, 1, 2, অর্থাৎ এটা হবে 3s, এটা হবে 3p, এটা হবে 3d, 3s, 3p, 3d। তাহলে এর আকার কীভাবে জানবো সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, এল আর এন এর মান থেকে, ঠিক আছে। কীভাবে, তাহলে 3s এর ক্ষেত্রে কীরকম হবে, 3s এর ক্ষেত্রে v/a কী হবে, 3s এর ক্ষেত্রে এল এর মান কি, এল এর মান 0, 3s এর ক্ষেত্রে এল এর মান 0, তাহলে 0 + 1/, এবার এটা যেহেতু 3, n এর মান 3, তার মানে 1/3, এল এর মান যেহেতু s, সেটা এল এর মান 0, আর 3 নম্বর কক্ষপথ মানে সে n এর মান 3। 3p এর ক্ষেত্রে v/a কী হবে, 1 + 1/3 মানে 2/3, আর 3d এর ক্ষেত্রে v/a = 2 + 1/3 মানে 1। তাহলে এক্ষেত্রে b সমান কিন্তু a হয়ে যাচ্ছে, b সমান a, 3d ক্ষেত্রে b সমান a, অর্থাৎ এটা কিন্তু বৃত্তাকার কক্ষপথ হয়ে যাবে,
উপাক্ষ পরাক্ষ দুটো সমান হয়ে যাচ্ছে, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সমান হয়ে গেলে সেটা বৃত্তাকার কক্ষপথে পরিণত হবে। এবার আমরা দেখব যে এই যে এল আর এন এর পার্থক্য যত বেশি হবে তত সেই উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রতা অনেক বেশি হবে, অর্থাৎ ইসেন্ট্রিসিটি অনেক বেশি হবে। ঠিক আছে, মানে তত সেই কক্ষপথটা তত ফ্ল্যাট হবে। তাহলে এই তিনটে কক্ষপথের আকার কীরকম, আমরা যদি নিউক্লিয়াসটা ধরে নিচ্ছি এখানে আছে, এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে তিনটে উপকক্ষ আছে, 3s 3p আর 3d, এর কক্ষপথের আকার জানব। তাহলে 3dটা দেখলাম বৃত্তাকার কক্ষপথ, তাহলে এটা হবে বৃত্তাকার। এটা হচ্ছে 3d। ঠিক আছে, এবার 3p এর ক্ষেত্রে এর মান 2/3, আর এর মান কিন্তু 1/3। বি এর মান অনেক যেহেতু ছোট, তার মানে এটা অনেকটা ফ্ল্যাট হয়ে যাবে। এটা হচ্ছে এটা যদি 3p হয়, 3dটা কিন্তু আরও ফ্ল্যাট হয়ে যাবে, 3sটা এইটা, মানে বি এর মানটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3s, লালটা 3p আর সবুজটা 3d, 3s 3p আর 3d। ঠিক আছে, তাহলে এই এসের ক্ষেত্রে যেহেতু এল আর এন এর মধ্যে পার্থক্য অনেক বেশি, এখানে এল এর মান 0 আর এন এর মান 3, পার্থক্য অনেক বেশি, তাই এটার ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতা অনেক বেশি। ঠিক আছে, কত ফ্ল্যাট, মানে এটার দিকে বেশি যাচ্ছে তত, আর বি এর মানটা কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আসছি কুণ্ডের নীতি। হুন্স রুল। বিজ্ঞানী হুন্ড বলছেন যে ইলেকট্রনগুলো যখন কক্ষকে ফিল আপ হবে তখন তারা এককভাবে ফিল আপ হবে প্রথমে, তারপর এবং প্রতিটা স্পিন একই দিকে থাকবে। ঠিক আছে, এবং পরে কিন্তু জোড় তৈরি করবে একই, তারপর বিপরীত স্পিন হবে। আবার বলছি, ইলেকট্রনগুলো যখন ফিল আপ হয় কক্ষকে তখন প্রথমে এককভাবে ফিল আপ হয় এবং প্রত্যেকটা স্পিন একই দিকে থাকবে, তারপর তারা জোড় তৈরি করবে এবং তারা বিপরীত স্পিনে থাকবে। তখন যদি কারো দেখা যায় 3pতে 4টি ইলেকট্রন আছে, 3p4 ইলেকট্রন, মানে পি এর আমরা জানি 3টে কক্ষক আছে, পি এর 3টে কক্ষক, সেটা এম এর মান থেকে পাবো, তাই তো। পি এর ক্ষেত্রে 3টে কক্ষক আছে, এবার এখানে ফিল আপ হবে 4টে। আমরা এই তিনটা তারা বোঝাচ্ছে, তাই মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কক্ষকে মানে কক্ষের সংখ্যা, আর এই যে পি এর মাথায় 4 লিখেছি এটা মানে বোঝাচ্ছে ইলেকট্রনের সংখ্যা। আমরা পরে ইলেকট্রন বিন্যাস যখন আসবো সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমে এখানে তার মানে এই 3pতে 4টি ইলেকট্রন আছে, কীভাবে ফিল আপ হবে? প্রথমে ইনি বলছেন যে ইলেকট্রনগুলো প্রথমে এককভাবে ফিল আপ হবে। ঠিক আছে, এবং প্রতিটা স্পিন, এই যে তীর চিহ্ন দিয়েছি একই দিকে দিয়েছি, প্রতিটা স্পিন একই দিকে থাকবে। তারপর 4 নম্বর যখন ফিল আপ হবে তখন আবার প্রথম থেকে ফিল আপ হবে এবং প্রতিটা স্পিন, তখন কিন্তু স্পিনটা বিপরীত দিকে হবে। একটা ঘরে কিন্তু দুটো একই দিকে স্পিন থাকবে না। তাহলে এইটা কারেক্ট। যদি আমরা এইভাবে লিখি, এদিকেও এরকমভাবে লিখি, এখানে দুটো দিয়ে দিল, এখানে দুটো দিয়ে দিল, এটা কিন্তু ভুল। যদি এরকম কেউ দেয়, এরকম 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 এরকম, এটাও ভুল, কারণ এটা যখন এককভাবে ফিল আপ হয়ে যায় তখন কিন্তু মানে এইটা একই দিকে স্পিন থাকলে এটা কিন্তু বিপরীত দিকে স্পিন হয়ে গেছে, এটাও ভুল। আবার যদি কেউ এরকম করে, এরকম এরকম, এটাও কিন্তু ভুল, কারণ এই ঘরটা আবার প্রথম থেকে ফিল আপ হবে, এখান থেকে ফিল আপ হয় তারপর এখানে আসবে। এটা পি এর ক্ষেত্রে এটা -1, এটা 0, এটা +1। পি এর ক্ষেত্রে এল এর মান কি 3টে মান আছে, এটা -1, এই এম এ 3, সরি এল এর নয়, এম এ 3টে মান আছে, সেটা -1, 0, +1। ঠিক আছে, তাহলে পি এর মানে সঠিকভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে গেলে আমাকে এই সূত্রগুলো জানতে হবে। হুন্ডের সূত্র হচ্ছে ইলেকট্রনগুলো যখন কক্ষকে ফিল আপ হচ্ছে তখন প্রথমে এককভাবে ফিল আপ হয়, তারপর এবং প্রতিটা স্পিন একই দিকে থাকবে, তারপর জোড় তৈরি করবে এবং তখন স্পিন কিন্তু বিপরীত দিকে হবে। ঠিক আছে,
এরপর আসছে আপ-বাউ নীতি। আপ-বাউ নীতি, আপ-বাউ, এই আপ-বাউ কোনো বিজ্ঞানী নয়, এটা একটা জার্মান ওয়ার্ড, জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে টু বিল্ড আপ, অর্থ ধাপে ধাপে গড়ে তোলা। এই নীতি অনুযায়ী প্রথমে ইলেকট্রনগুলো যখন ফিল আপ হচ্ছে কক্ষপথে, তখন প্রথমে নিম্ন শক্তি স্তরে ফিল আপ হবে, তারপর উচ্চ শক্তি স্তরে ফিল আপ হবে। এই নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো যখন কক্ষপথে ফিল আপ হবে, পূরণ হবে, তখন কিন্তু প্রথমে নিম্ন শক্তি স্তরে পৌঁছাবে, তারপর উচ্চ শক্তি স্তরে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা সহজেই মনে রাখতে পারি এইভাবে। 1s, 2 এর দুটো থাকবে 2s 2p, 3 এর তিনটে থাকবে 3s 3p 3d, 4 এর চারটে থাকবে 4s 4p 4d 4f। ঠিক আছে, 5 এর পাঁচটা থাকবে 5s 5p 5d, এরকমভাবে আছে। তো এইভাবে এবার সাজিয়ে নিয়ে প্রথমে 1s ইলেকট্রনটা এলো, 1s এর পর আসবে 2s, এরপর 2p, থ্রি এস, 3p, 3p পর 4s, তারপর 3, 4p, এভাবে যাবে। প্রথমে 1s, তারপর যাবে 2s, তারপর 2p, তারপর 3s 3p, তারপর 4s। 3p কিন্তু 3pর পর কিন্তু 3d নয়, 3pর পর 4s, তারপর 3d। ঠিক আছে, 3pর পর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, এভাবে যাবে ইলেকট্রনগুলো। তাহলে প্রথমে লোয়ার এনার্জি লেভেল, তারপর আপার লেভেলে যাবে। তাহলে এভাবে ফিল আপ করতে গিয়ে কোনটা শক্তি বেশি বা কোনটা শক্তি কম কীভাবে জানবো? একটা সূত্র আছে n+l রুল, n+l রুল, এটাকে বোরবুরি নীতি বলা হয়। এই নীতি অনুযায়ী যার n+l এর মান বেশি, তার শক্তি কিন্তু বেশি। ঠিক আছে, যার n+l এর মান বেশি হবে, তার শক্তি বেশি, সে পরে ফিল আপ হবে। আমরা একটু আগে জানলাম যে যার শক্তি বেশি সে পরে ফিল আপ হয়, যার শক্তি কম সে আগে ফিল আপ হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম যে 3p পর 4s, তারপর 3d ফিল আপ হচ্ছে। 3d আর 4s এর মধ্যে কার n+l এর মান বেশি দেখছি? এর ক্ষেত্রে n+l ইকুয়াল টু কত হবে? n এর মান এখান থেকে দেখতে পাচ্ছি 3 আর প্লাস l, d এর ক্ষেত্রে l এর মান 2, 5। ঠিক আছে, 4s এর ক্ষেত্রে n+l কত হবে? n হচ্ছে 4 আর l0, s মানে l0, তার মানে 4। আর 3d আর 4s এর মধ্যে 4s এ কিন্তু l+l এর মান কম, সেই জন্য 4s আগে ফিল আপ হয়, তারপর 3d-তে ফিল আপ হয়। এবার যার ক্ষেত্রে n+l এর মান বেশি হয়, মানে দুটি সমান হয়ে যায়, তখন কি হয়? যদি n+l এর মান দুটো সমান হয়ে যায়, তখন যার n এর মান কম, তার শক্তি কম হয়, তার শক্তি কম ধরা হয়। ঠিক আছে, যার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে n+l এর মান সমান হয়ে যাবে, তার সেক্ষেত্রে যার n এর মান কম, তার শক্তি কম হবে, অর্থাৎ সে আগে ফিল আপ হবে। যেমন এটা দেখাই, 3p আর 4s এর ক্ষেত্রে, 3p আর 4s এক্ষেত্রে n+l ইকুয়াল টু n এর মান 3 আর l এর মান 1, p এর ক্ষেত্রে l এর মান 1, তার মানে 4। আর এখানে n+l ইকুয়াল টু 4 + 0, এটাও 4। তাহলে দুটো ক্ষেত্রে n+l এর মান 4। তাহলে কোনটা আগে ফিল আপ হবে? যার n এর মান কম, অর্থাৎ এখানে n এর মান কম 3, তাহলে এইটা আগে ফিল আপ হবে, 3p আগে ফিল আপ হবে, তারপর 4s ফিল আপ হবে। ঠিক আছে, এটা গেল n+l রুল এবং আপ-বাউ নীতি। এর পরের অংশটা কিছু সূত্র আছে, পাউলির অপবর্জন নীতি আছে এবং ইলেকট্রন ফিল আপটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে।